আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা কিন্তু দীর্ঘদিন থেকেই ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স সাবজেক্টের সাজেশন চেয়ে আসতেছো। সো আজকের ভিডিওতে আমরা মূলত ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আমাদের জন্য পড়া দরকার সেই সব কিছুই আজকে তুলে ধরবো। তো আজকে আমি মূলত সাজেশন ভিডিওটা তৈরি করতেছি হচ্ছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স হক পাবলিকেশনের একটা বই থেকে। সো তোমরা তোমাদের বইয়ে প্রশ্নগুলো একটু দাগাই নিবা, ঠিক আছে? সো আমরা যদি প্রথম অধ্যায়ে আসি, তো প্রথম অধ্যায়টা দেখো, প্রথম অধ্যায়টা হচ্ছে তাপগতিবিদ্যার ধারণা, ঠিক আছে? সো এই অধ্যায়ের যদি আমরা অতি সংক্ষিপ্তে আসি, যে অতি সংক্ষিপ্তগুলো আসলে আমাদের কি কি পড়া লাগবে। সো অতি সংক্ষিপ্তে আসলে এখানে দেখো যে প্রথমে যেটা আছে ১ নাম্বারটা, তাপগতিবিদ্যার আবেষ্টনী কাকে বলে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর ২ নাম্বার যেটা থার্মোডাইনামিক্সের সংজ্ঞা দাও। তারপর ৩ নাম্বারে আছে হচ্ছে তাপগতিবিদ্যার সীমানা। তারপর পড়া লাগবে হচ্ছে ৪ নাম্বার খোলা আবেষ্টনী কাকে বলে, অর্থাৎ প্রথম যে ৪টা অতি সংক্ষিপ্ত আছে এই ৪টা অতি সংক্ষিপ্ত পড়ব। তারপর এই দিকে দেখো যে একটা প্রশ্ন আছে ৫ নাম্বার, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের প্রয়োগ ক্ষেত্র বা তাপগতিবিদ্যার প্রয়োগ ক্ষেত্র। তো এইটা কিন্তু তোমার অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত যে কোনো জায়গায় কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো এই দিকে আমাদের আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়া লাগবে না। তো এখন আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসি, তো এই যে সংক্ষিপ্ত প্রশ্নে দেখো যে এখানে বলে দিছে যে থার্মোডাইনামিক্সের প্রয়োগ ক্ষেত্রগুলো লেখো, ঠিক আছে? তো এইটা তো আমরা অতি সংক্ষিপ্তে দেখে আসলাম। তো এইদিকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আর এইদিকে তেমন একটা পড়া দরকার হবে না। তো আমরা যদি রচনামূলক প্রশ্নে আসি, এই অধ্যায় থেকে কিন্তু রচনামূলক প্রশ্ন তেমন একটা আসে না, বাট যদি কখনো আসে তাহলে এই যে থার্মোডাইনামিক সিস্টেমের যে বর্ণনা, অর্থাৎ ১ নম্বর যে রচনামূলকটা আছে এই রচনামূলকটা কিন্তু আসতে পারে, তবে এটা রচনামূলকে আসে না, বেশিরভাগ আর কি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে। তো তোমরা এটা পরে নিবা, এটা তোমার রচনামূলকে না থাকলেও সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে। এটা কিন্তু রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তো প্রথম অধ্যায়ে মোটামুটি এগুলো পড়লেই হবে। এখন যদি আমরা দ্বিতীয় অধ্যায়ে আসি, দ্বিতীয় অধ্যায়টা কিন্তু ইম্পর্টেন্ট একটা অধ্যায়, সেটা হচ্ছে তাপমাত্রা ও চাপ। তো এই অধ্যায়ে যদি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসি, তো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো যে আমাদের আসলে কোন প্রশ্নগুলো পড়া লাগবে। তো প্রথমে আমাদের এই যে ১ নাম্বার যেটা আছে, অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, এটা পড়া লাগবে। তারপর ২ নাম্বার হচ্ছে সুপ্ত তাপ। তারপর হচ্ছে ৩ নাম্বার প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে কি বোঝায়। তারপর হচ্ছে ৪ নাম্বার আপেক্ষিক তাপ বলতে কি বোঝায়। তারপর ৫ নাম্বার যেটা, ৫ নাম্বারটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ কাকে বলে। তারপর ৬ নাম্বার যেটা, এই যে ৬ নাম্বার বলছে সিজিএস পদ্ধতিতে তাপের এককের সংজ্ঞা দাও, মানে ক্যালোরি কাকে বলে সেই প্রশ্নটা আর কি। তারপর তাপমাত্রা কাকে বলে ৭ নাম্বার। তারপর পড়া লাগবে হচ্ছে তাপমাত্রা পরিমাপের সাধারণ স্কেলগুলোর নাম, মানে কয়টা স্কেল আছে সেই স্কেলগুলোর নামগুলো কি কি। সো এখানে দেখা যাচ্ছে যে অতি সংক্ষিপ্ত ১ থেকে ৮ পর্যন্ত খুবই কিন্তু ইম্পর্টেন্ট। আর এই দিকে কিন্তু তেমন অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়া লাগবে না, জাস্ট এই দিকে একটা আছে ১৬ নাম্বার যেটা, ১৬ নাম্বার বলছে যে ১ বিটিইউকে ক্যালোরি বা জুলে প্রকাশ করো। তো এইটা কিন্তু তোমার অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত হয়ে থাকতে পারে, অর্থাৎ এককের রূপান্তর যেটাকে বলে আর কি। তো এককের রূপান্তরটা তোমার অতি সংক্ষিপ্ত এভাবে থাকতে পারে, কিংবা সংক্ষিপ্তে আরেকটু বাড়তি করে দেওয়া থাকতে পারে। আর এই যে ১২ নাম্বার, এইটা তোমার অতি সংক্ষিপ্তে আসতে পারে যে তাপমাত্রার স্কেলের যে সম্পর্কটা সেই সম্পর্কের সূত্রটা লেখো। এইটা কিন্তু তোমার অতি সংক্ষিপ্তে থাকতে পারে। তো এই দিকে আর আমার অতি সংক্ষিপ্ত নাই। এখন আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসি, তো সংক্ষিপ্ত প্রশ্নে দেখো যে আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তাপ ও তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ এই যে ১ নাম্বার যেটা এইটা পড়া লাগবে। তারপর ২ নাম্বারে হচ্ছে ২ নাম্বারটা লাগবে না, ৩ নাম্বারে যেটা আছে যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক দেখাও। তো এখানে দেখা যাচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আমাদের ২ টা, মানে তাপ ও তাপমাত্রার পার্থক্য আর তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তো এই ২ টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ২ টার মধ্যে যেকোনো একটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকবেই বলা চলে। সো আমরা ওই সংক্ষিপ্তগুলো পড়ব। এরপর যদি আমরা রচনামূলকে আসি, এই অধ্যায় থেকেও কিন্তু রচনামূলক প্রশ্ন হয় না। তবুও তোমরা একটু এই যে লো গ্রেড এনার্জি এবং হাই গ্রেড এনার্জি এইটা একটু পড়ে নেবা। আর এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হয় আর কি, এইখানে তোমরা যে এই যে ম্যাথগুলা দেখতে পারতেছো, এই যে ম্যাথগুলার মধ্যে কিন্তু একটা ম্যাথ কিন্তু আসে এই অধ্যায় থেকে। যেমন ধরো যে ২২ নাম্বার যে ম্যাথটা আছে, যেটাকে আর কি বরফ থেকে বাষ্পে রূপান্তর করতে গেলে আসলে কি পরিমাণ তাপের দরকার হয়। তো এইরকম টাইপের ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। আর
একটু তোমাদেরকে প্র্যাকটিস করা লাগবে হচ্ছে এই স্কেলের ম্যাথগুলা, মানে তোমার ফারেনহাইট স্কেলে এত ডিগ্রি হলে কেলভিন স্কেলে কত, তো এইরকম টাইপের যে ম্যাথগুলো আছে এইগুলাও দেখবা, কারণ এই অধ্যায় থেকে কিন্তু ম্যাথ অবশ্যই আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমরা 3 নম্বর অধ্যায়ে আসি, 3 নম্বর অধ্যায়টা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এবং প্রথম সূত্র। তো এই অধ্যায়ে আমাদের তেমন কোনো প্রশ্ন নাই। তো শুরুতে আমরা যদি অতি সংক্ষিপ্তে আসি, তো আমাদের 1 নম্বরটা পড়া লাগবে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লেখো। তারপর হচ্ছে 2 নম্বর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, শূন্যতম সূত্রটা লেখো। তারপর 3 নম্বর যেটা 4 নম্বর যেটা সেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুলাঙ্ক লেখো। তো আমরা এই 3টা অতি সংক্ষিপ্ত পড়ব এবং পাশাপাশি তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা আছে এই সূত্রটা কোন বিজ্ঞানী কিভাবে আসলে মতামতটা দিয়েছে সেটা একটু আমরা দেখে নেব, ঠিক আছে। আচ্ছা, তারপর সংক্ষিপ্ত প্রশ্নে দেখো যে 1 নম্বর যেটা এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্যগুলো লেখো। বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট পড়ে নেবা আর কি। তো রচনামূলকও কিন্তু এই অধ্যায়ের মধ্যে আসে না, এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন পড়ার দরকার হবে না। তো আমরা যদি 4 নম্বর অধ্যায়ে আসি, তো 4 নম্বর অধ্যায় ওই সেম, যে এখানে কম প্রশ্ন একটু। তো আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে যদি আসি, এখানে আমাদের দেখো যে 2 নম্বর যেটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লেখো। তারপর এইদিকে আর আমাদের অতি সংক্ষিপ্ত নাই। তো এই যে তাপগতিবিদ্যার দ্বিতীয় নম্বর যে সূত্রটা আছে এই সূত্রটা কিন্তু বিভিন্ন বিজ্ঞানীর মতামত আছে, তো তোমরা সেই মতামতগুলো একটু দেখে নিবা। তো আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসলে সংক্ষিপ্ত প্রশ্ন যে এই যে 1 নম্বর যেটা আছে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্তগুলো লেখো, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পড়ে রাখবা ভালো করে। আর রচনামূলক এই অধ্যায় থেকে আসার সম্ভাবনা নাই, সো এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন পড়ার দরকার নাই। তো আমরা এখন 5 নম্বর অধ্যায়ে আসি। তো এই 5 নম্বর অধ্যায়ে আমরা যদি অতি সংক্ষিপ্তে লক্ষ্য করি, অতি সংক্ষিপ্তে দেখো যে 1 নম্বর যেটা আছে এনথালপির সংজ্ঞা দাও, এইটা আমাদেরকে পড়া লাগবে। তারপর হচ্ছে 3 নম্বর অন্তঃস্থ শক্তি কাকে বলে সেটা পড়া লাগবে। এরপর এই দিকে আর অতি সংক্ষিপ্ত নাই। এখন যদি আমরা সংক্ষিপ্ত এই অধ্যায়ের মধ্যে নাই, তো রচনামূলক প্রশ্নের মধ্যে দেখো যে এই যে 1 নম্বর যেটা, যে তাপমাত্রা বৃদ্ধির ফলে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন, এইটা প্রমাণ করো, এইটা কিন্তু পড়া লাগবে। যদিও মোস্ট ইম্পর্টেন্ট না, বাট এই রচনামূলক প্রশ্নটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। সো এই রচনামূলক প্রশ্নটা তোমরা সমাধান করে রাখবা। এরপর দেখো যে 6 নম্বর অধ্যায়ে যদি আমরা আসি, এই 6 নম্বর অধ্যায়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো দেখি যে 6 নম্বর অধ্যায়ে আসলে আমাদের কি কি পড়া লাগবে। 6 নম্বর অধ্যায়ে আমরা যদি অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসি, তো আমাদের 2 নম্বর যেটা আছে আদর্শ গ্যাস বলতে কি বোঝায়, এইটা আমরা পড়ব। এরপর এই দিকে আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন তেমন একটা নাই, বাট আমরা বইয়ের এই অধ্যায়ের অভ্যন্তরে দেখা যাবে যে তোমার দেওয়া আছে যে সমচাপ প্রক্রিয়া কাকে বলে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে, তারপর হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া কাকে বলে। তো এই যে প্রক্রিয়াগুলোর সংজ্ঞাটা একটু মুখস্থ রাখবা, কারণ এই সংজ্ঞাগুলোর যে কোনো একটা কিন্তু আসতে পারে। তো আমরা যদি এখন সংক্ষিপ্ত প্রশ্নে আসি, তো এই দিকে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের মূলত যেটা পড়া লাগবে সেটা হচ্ছে এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি এবং টিএস ডায়াগ্রাম, এটা পড়ব। তারপর হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় পিভি এবং টিএস ডায়াগ্রাম, এটা পড়ব। আর একটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, তো এটাও আমরা বই থেকে দেখে নিয়ে পড়ব, ঠিক আছে। এই 3টা ডায়াগ্রামের কিন্তু কোনো একটা দিলেও দিতে পারে। তো এরপর আমরা যদি একটু রচনামূলক প্রশ্নের দিকে আসি, তো রচনামূলক প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই একটা থাকবে। তো তার মধ্যে আমি এখানে যেটা দাগাই দিতে চাচ্ছি সেটা হচ্ছে 2 নম্বর যেটা আছে, দেখো যে বলছে পিভি লেখচিত্র সহ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের পরিমাণ নির্ণয়ের সূত্রটা প্রতিষ্ঠা করো। এইটা হচ্ছে একটা, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজ নির্ণয়ের সূত্র। আর 3 নম্বর যেটা, 3 নম্বরটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ায় কাজ নির্ণয়ের সূত্র, অবশ্যই পিভি ডায়াগ্রাম সহ। তো এই 2টা প্রশ্ন যে আছে এই 2টা প্রশ্নের একটা কিন্তু অবশ্যই আসবে। সো এই 2টা প্রশ্ন অবশ্যই ভালোভাবে কিন্তু সমাধান করে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাইলাম, এখানে আমরা পাইলাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের পরিমাণ নির্ণয়, আর একটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ায় কাজের পরিমাণ নির্ণয়। তো রচনামূলক এই অধ্যায় থেকে এইগুলাই আসবে। আর যদি ম্যাথের কথা বলি, ম্যাথ হচ্ছে এই 5 অধ্যায় যে, মানে এর আগের অধ্যায়টা যেটা, এর আগের অধ্যায় কিন্তু কিছু ম্যাথ আছে এবং এই 6 অধ্যায়ে কিন্তু অনেক ম্যাথ আছে। তো এই 2টা অধ্যায় মিলে কিন্তু একটা ম্যাথ থাকবে। সো তোমরা ম্যাথগুলো একটু নিজেরা প্র্যাকটিস করে নিবা। এরপর যদি আমরা 7 নম্বর অধ্যায়ে আসি, তো 7 নম্বর অধ্যায়ে দেখো যে আমাদের আসলে কি কি পড়া লাগবে। 7 নম্বর অধ্যায়ে তেমন প্রশ্ন নাই। এখানে 1 নম্বর যে প্রশ্নটা আছে অতি সংক্ষিপ্তে, এন্ট্রপিক সংজ্ঞা দাও, এইটা আমরা পড়ব। আর এইদিকে তেমন অতি সংক্ষিপ্ত নাই, সংক্ষিপ্ত পড়া লাগবে না।
রচনামূলকও তো এই অধ্যায়ে নাই, জাস্ট এতটুকুই, এই অধ্যায়ে আর বাড়তি কিছু পড়া লাগবে না। এখন আমরা যদি অষ্টম অধ্যায়ে আসি, অষ্টম অধ্যায়েও ওই সেম, বেশি একটা প্রশ্ন নাই। তো আমরা অতি সংক্ষিপ্তে যদি আসি, অতি সংক্ষিপ্ত দেখো যে 1 নম্বর যেটা সম্পৃক্ত বাষ্প কাকে বলে, এইটা পড়বো। তারপর 2 নম্বর হচ্ছে সুপারহিটেড স্টিম কাকে বলে। তারপর 3 নম্বর হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশন কাকে বলে। আর 4 নম্বর সংকট তাপমাত্রা কাকে বলে। তো এই 4টা অতি সংক্ষিপ্ত আমরা পড়বো, আর অতি সংক্ষিপ্ত পড়া লাগবে না। এরপর আমরা সংক্ষিপ্তে যদি আসি, এই যে সংক্ষিপ্ত দেখো যে গ্যাস ও ভ্যাপারের মধ্যে পার্থক্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর পানির ত্রৈধ বিন্দু, এটাও আমরা পড়বো, এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই পড়ে আসি। সো আমরা সংক্ষিপ্ত এই দুইটা পড়বো, এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট, তাছাড়া এই দিকে আর সংক্ষিপ্ত নাই। আর এই অধ্যায় থেকে তো রচনামূলক প্রশ্ন আসবেই না। সো এখন আমরা আসি নবম অধ্যায়, তাপগতিবিদ্যার চক্র। ঠিক আছে, সো আমরা যদি নবম অধ্যায়ে আসি, তো এই নবম অধ্যায়ে দেখবো যে আসলে আমাদেরকে কোন প্রশ্নগুলো পড়া লাগে। ঠিক আছে, নবম অধ্যায়ে তেমন প্রশ্ন নাই। তো আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে যদি আসি, 1 নাম্বার যেটা বলছে যে প্রত্যাবর্তী চক্র কাকে বলে, এটা পড়া লাগবে। 2 নাম্বার হচ্ছে অপ্রত্যাবর্তী চক্র কাকে বলে। তারপর 4 নাম্বার ভ্যাপার চক্র কাকে বলে। 5 নাম্বার ডাইরেক্ট চক্র কাকে বলে। সো এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুলা পড়লেই কিন্তু হয়ে যাবে। তো এই অধ্যায় থেকে আর সংক্ষিপ্ত বলো বা রচনামূলক প্রশ্ন বলো নাই বলাই চলে, মানে আসবেই না আর কি। তো এরপর আমরা যে 10 নম্বর অধ্যায়টা আসি, এই 10 নম্বর অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেও কিন্তু রচনামূলক প্রশ্ন পরীক্ষার মধ্যে অবশ্যই থাকে, এবং কিছু ম্যাথও কিন্তু থাকতে পারে। তাহলে আমরা চলো দেখে নিই যে এই অধ্যায়ে আসলে আমাদের কোন কোন প্রশ্নগুলা পড়া দরকার। প্রথমে যদি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসি, তো অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখো যে এখানে বলছে 5 নাম্বার যেটা, যে অটো সাইকেলকে স্থির আয়তন সাইকেল বলা হয় কেন, সেটা পড়ব। তারপর হচ্ছে 8 নাম্বার ডিজেল চক্রের কাট অফ অনুপাত বলতে কি বোঝায়। সো এই দুইটা অতি সংক্ষিপ্ত আমরা পড়ব। এরপর আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসি, এই সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের তাপগতীয় চক্রের শ্রেণী বিভাগ অর্থাৎ 1 নাম্বারটা আমরা পড়ব। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কিন্তু এখানে 3টা সাইকেল আছে, কার্নোট সাইকেল, এই যে কার্নোট সাইকেল, তারপর হচ্ছে ডিজেল সাইকেল আছে, এই যে ডিজেল সাইকেল আছে, তারপর কি আছে, পেট্রোল সাইকেল আছে। তো এই যে 3টা সাইকেল, এই 3টা সাইকেলের কিন্তু কি করা লাগবে, এখানে কি অটো সাইকেল আছে, তাহলে আমাদের কি করা লাগবে, এই যে অটো সাইকেল, তারপর হচ্ছে ডিজেল সাইকেল, আর একটা হচ্ছে এই দেখে কার্নোট সাইকেল। তো এইগুলার পিভি এবং টিএস ডায়াগ্রাম কিন্তু পরীক্ষার মধ্যে আসে। সো আমরা এই 3টা প্রশ্ন কিন্তু অবশ্যই ভালোভাবে পড়ব। তো এরপর দেখো যে আমরা যদি রচনামূলক প্রশ্নে আসি, তো রচনামূলক প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে পরীক্ষার মধ্যে অবশ্যই আসে। তো আমরা রচনামূলক প্রশ্ন কোনগুলা পড়বো সেটা একটু দেখে নেই। তো আমরা কিন্তু বলছিলাম যে এই অধ্যায়ে কিন্তু কয়েকটা চক্র আছে বা কয়েকটা সাইকেল আছে। তো তার মধ্যে একটা হচ্ছে কি ডিজেল সাইকেল। সো আমাদেরকে এই যে ডিজেল সাইকেলটা পড়া লাগবে। 1 নাম্বার ডিজেল সাইকেলের চক্র বর্ণনা করো এবং দক্ষতা নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো, সেটা পড়া লাগবে। তারপর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কার্নোট সাইকেলের চক্র বর্ণনা ও দক্ষতা নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা। আর একটা হচ্ছে অটো চক্রের বর্ণনা ও দক্ষতা নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা। সো এই যে এই 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের মধ্যে কিন্তু একটা অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে। সো অবশ্যই ভালো করে পড়া লাগবে, এবং এই অধ্যায়ে কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো একটু জাস্ট প্র্যাকটিস করা লাগবে। আর রচনামূলক কিন্তু এই 3টার মধ্যে অবশ্যই একটা আসবে। তো 10 অধ্যায় থেকে প্রশ্ন মোটামুটি এতটুকুই। এরপর আমরা আসবো 11 নম্বর অধ্যায়। যে 11 নম্বর অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে ভ্যাপার পাওয়ার চক্র। তো এই অধ্যায়ে আসলে কোন কোন প্রশ্নগুলো পড়া লাগবে সেগুলো আমরা একটু দেখে নেই। তো প্রথমে যদি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসি, তো অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখো যে 1 নম্বর যেটা আছে, 1 নম্বরটা হচ্ছে র্যাঙ্কিন সাইকেলের চিত্র এঁকে বিভিন্ন অংশ দেখাও, এটা পড়া লাগবে। এরপর আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসি, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এটাই যে র্যাঙ্কিন সাইকেলের চিত্র এঁকে বিভিন্ন অংশ দেখাও। আর অতি সংক্ষিপ্ত, এই যে র্যাঙ্কিন সাইকেল আসলে কাকে বলে, এইটা 3 নাম্বারটা অতি সংক্ষিপ্ত 3 নাম্বার, আর সংক্ষিপ্ত হচ্ছে 1 নাম্বার। এরপর আমরা যদি রচনামূলকে আসি, রচনামূলক প্রশ্ন এই অধ্যায়ে দেখো যে 1 নাম্বার যেটা আছে যে বাইনারি সাইকেলের কার্যপ্রণালী চিত্র সহ বর্ণনা করো। তারপর 2 নাম্বার হচ্ছে রিহিট চক্রের প্রবাহ চিত্র।
টিএস ও পিভি চিত্র অঙ্কন করে বর্ণনা করো। সো এই যে দুইটা রচনামূলক প্রশ্ন দেওয়া আছে, এই দুইটা রচনামূলক প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলা চলে না, বাট পরীক্ষার মধ্যে কিন্তু আসলেও আসতে পারে। সো এই দুইটা রচনামূলক প্রশ্ন তোমরা একটু পরে নেবা। এরপর যদি আমরা 12 নম্বর অধ্যায়ে আসি, হিট ইঞ্জিন, রেফ্রিজারেশন এবং হিট পাম্পের যে অধ্যায়টা আছে, তো এই অধ্যায়ে আমরা যদি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসলে কি কি থাকতে পারে। এখানে দেখো যে 1 নাম্বারটা সিওপি কাকে বলে বা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কাকে বলে, তারপর হচ্ছে টন অফ রেফ্রিজারেশন কাকে বলে, 3 নাম্বার যেটা এটা পড়া লাগবে। তারপর 4 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে হিট পাম্প কাকে বলে এবং এর কাজ কি, এটা পড়া লাগবে। এরপর যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসি, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তেমন নাই। এরপর যদি আমরা রচনামূলক প্রশ্নে আসি, রচনামূলক প্রশ্নের মধ্যে দেখো যে 1 নম্বর আছে হচ্ছে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন চক্র চিত্র সহ বর্ণনা করো, আর 2 নম্বর হচ্ছে ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম চিত্র সহ বর্ণনা করো। সো এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই দুইটার মধ্যে একটা কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এই দুইটা রচনামূলক প্রশ্ন পরে নেব। এরপর দেখো যে 13 নম্বর যে অধ্যায়টা আছে, 13 নম্বর অধ্যায়টা হচ্ছে আইসি ইঞ্জিন। তো এই অধ্যায়ে প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেই, তারপর আমরা মূলত দেখব যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নগুলো আসলে কি কি আসতে পারে। আর এই অধ্যায়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তার এখানে দেখো যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অন্তর্দহন ইঞ্জিন কাকে বলে। তারপর 3 নম্বর যেটা, 3 নম্বরটা বলছে 4 স্ট্রোক ইঞ্জিনের 4টা স্ট্রোকের নাম লেখো, এটা পড়া লাগবে। তারপর দেখো যে এখানে 4 নম্বর 5 নম্বর এগুলো আর লাগবে না, 5 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে বলছে যে কম্প্রেশন রেশিও বা সংকোচন অনুপাত কাকে বলে, এটা পড়া লাগবে। তারপর হচ্ছে 9 নাম্বার ইঞ্জিনের স্ট্রোক কাকে বলে, এটা পড়া লাগবে। আর এইদিকে তেমন আর অতি সংক্ষিপ্ত পড়ার দরকার নাই। এখন যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসি, তো এখানে দেখো বলছে 1 নাম্বার এবং 2 নাম্বার যেটা, এই দুইটা আমাদেরকে পড়া লাগবে। অর্থাৎ আইসি ইঞ্জিনের স্থির অংশগুলোর নাম কি, আর আইসি ইঞ্জিনের চলমান যন্ত্রাংশগুলোর নাম কি। তো এই দুইটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা স্থির যন্ত্রাংশ 4-5টা মুখস্থ রাখবো, চলমান যন্ত্রাংশ 4-5টা মুখস্থ রাখবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তারপর আরেকটা এখানে আছে যে 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে পার্থক্যগুলা কি। তাহলে এই 3টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে শিওর থাকো যে একটা পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে। এবং সাথে আরেকটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্লাই হুইল কেন ব্যবহার করা হয় বা ফ্লাই হুইলের আসলে কাজ কি। তো এই 4টা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু পড়াই লাগবে। এরপর যদি আমরা রচনামূলক প্রশ্নে আসি, রচনামূলক প্রশ্ন অবশ্যই এই অধ্যায় থেকে একটা থাকবেই। তো এখানে দেখো যে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন আর 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন, এই দুইটা রচনামূলক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু শিওর থাকবে। সো এই দুইটা রচনামূলক প্রশ্ন কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই ভালো করে পড়া লাগবে, ঠিক আছে। এরপর দেখো যে আমরা যদি 14 নম্বর অধ্যায়ে আসি, এই দিকের অধ্যায়গুলো আর তেমন প্রশ্ন নাই। 14 নম্বর অধ্যায়ে অতি সংক্ষিপ্ত আমাদেরকে 1 নাম্বারটা পড়া লাগবে। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো যে 2 নাম্বার যেটা হিট এক্সচেঞ্জারের শ্রেণী বিভাগ, এটা পড়া লাগবে। তারপর এই দিকে আর সংক্ষিপ্ত প্রশ্ন নাই। তারপর রচনামূলক প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে পড়ার দরকার নাই। তারপর দেখো 15 নম্বর অধ্যায় যেটা, 15 নম্বর অধ্যায়ে তেমন প্রশ্ন নাই। এখানেও আমরা এই যে অতি সংক্ষিপ্ত 1 নাম্বারটা পড়বো, বয়লার বলতে কি বোঝায়। তারপর এইদিকে আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন এইগুলো পড়া লাগবে না। তারপর সংক্ষিপ্ত প্রশ্নেও এইগুলো আর পড়া লাগবে না। আর রচনামূলক প্রশ্ন তো এই অধ্যায়ে নাই। সো আমরা এই জিনিসগুলো একটু পড়লেই কিন্তু হয়ে যাবে। আর এই যে এখানে বয়লারের দক্ষতা নির্ণয়ের যে সূত্রটা, এই বয়লারের দক্ষতা নির্ণয়ের সূত্রটা আমরা একটু দেখব, কারণ এখান থেকে যদি অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত কোনো ম্যাথ দিলেও দিতে পারে বা প্রশ্নেও বললো যে এই দক্ষতা নির্ণয়ের সূত্রটা লেখো। সো এই সূত্রটা আমরা একটু দেখে নেব। সো মোটামুটি এটাই হচ্ছে মূলত ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের সাজেশন। যদিও সাজেশনটা অনেক বড় হয়ে গেল, কারণ ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের সিলেবাস বা পরিধি কিন্তু অনেক বেশি। তো এই কারণেই কিন্তু অনেকগুলো প্রশ্ন আসলে আমাদেরকে পড়া লাগবে। সো আমি যেগুলো দাগাই দিলাম এইগুলা থেকেই ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে অনেক ম্যাক্সিমাম মার্ক কমন আসবে।